Your Majesty, I'm on a great night last night. Great we did. Thank you, Your Majesty. Wonderful. অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডনে যাওয়ার পর থেকে তার এই সফর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নানা ইস্যুতে। তার দপ্তর থেকে একে সরকারি সফর বলে দাবি করা হয়েছিল, কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর ইউনূসের সাক্ষাতের নিমন্ত্রণে কোনো তোয়াক্কা না করায়, এক কথায় যদি বলি, ইউনূস তারেক বৈঠক ব্যর্থ হয়েছে, সফল হয়নি। চারদিকে নিউজ ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ইউনূস তারেক বৈঠক সফল, সমঝোতা হয়ে গিয়েছে। আসলে কার্যকর কোনো সমাধান হয়নি। আমি বিশ্বাস করি না। কিয়ার স্টারমার খাইয়া লাইব, তোমার জীবনে খাইয়া লাইব। এবিটির কথা শুনছো, কুটচালে বেরিয়েতের বুদ্ধিত পড়ছো, জীবনে শেষ হয়ে যাব, ক্যারিয়ার শেষ হয়ে যাবে তোমার ব্রিটিশ প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তির এই যুগে এর জন্য রাষ্ট্রের 5.5 কোটি টাকা খরচ করার কোনো দরকার ছিল কিনা সে প্রশ্ন না তুলেও বলা। ডক্টর ইউনূসের লগে গেছো পাঙ্গানিতা, এবারই কইছে যে খবরদার আপনি কিন্তু দেখা করেন না, টেহাটি নিয়ে গিয়ে আমরা দেশের থেকে, কারণ এবারই তো ব্রিটিশ নাগরিক। কথা বলছি টিউলিপ সিদ্দিকির খুটচাল এবং বেকায়দায় পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নামক একটা প্রতিবেদন নিয়ে। দর্শক, এই বৈঠকে কয়েকটা অতি গুরুত্বপূর্ণ দিক। এই বৈঠক কেন ব্যর্থ আমি একবার পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে দেখাবো যে এই বৈঠক ব্যর্থ। দেখেন এই ব্যর্থতার পার্সপেক্টিভটা কি। ব্যর্থতাটার পার্সপেক্টিভ হচ্ছে, দর্শক এখানে এখনো যদি এবং কিন্তু বা শর্ত জুড়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের পক্ষ থেকে। সংস্কার ও বিচার এবং সব প্রস্তুতি শেষ করার কথা বলা হয়েছে নির্বাচনের আগে। এই বৈঠককে রহিত করার মতন ক্ষমতা রাখছেন ভাবা যায়। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি বলছিল? পুরো রিপোর্ট থেকে টিউলিপকে না বলাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ভুল। এদিকে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, সরকার যে বিএনপির পক্ষে কাজ করছে সেটি এই বৈঠকে ফুটে উঠেছে। আসসালামু আলাইকুম দর্শক, এখন এই অন্তর্বর্তীকালীন সরকার নানান চাপের মধ্যে পড়েছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে লন্ডন সফরে গেলেন যে কাজের জন্য সে কাজ করতে পারছেন না এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকারের যে ঘটনাটি ঘটে গেল, এই ঘটনাটি একটি অপ্রীতিকর ঘটনা বলে চালিয়ে দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক। তারা বলছেন যে এই ঘটনা তো হওয়ার কথা নয়। একটা প্রধানমন্ত্রী আরেকটি দেশের প্রধানমন্ত্রীর সাথে কথোপকথনের জন্য বসবেন, এর জন্য আগেই এই ডিজিটাল প্ল্যাটফর্মে থেকে আগে থেকেই তাদের সিদ্ধান্ত গ্রহণ করে তারপরে সফরে আসা উচিত। এছাড়াও আপনারা দেখলেন যে ভিডিওর শিরোনামে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ এবং গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওটির মধ্যে। তো দর্শক বন্ধুরা, আর বেশি কথা বলে আমাদের বা আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমি নষ্ট করতে চাই না। তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনাদের কাছে শুধুমাত্র একটিমাত্র ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে এই গুরুত্বপূর্ণ নিউজটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নির্বাচন নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বৈঠকটা অনুষ্ঠিত হয়ে গেল লন্ডনে। 5.5 কোটি টাকারও বেশি খরচ করে লন্ডন গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। 1.5 ঘন্টার বৈঠক শেষে 9 লাইনে 133 শব্দের একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে। সে বিবৃতিতে আছে বিএনপির প্রস্তাবের কথা, কিন্তু তার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে আবারও যদি এবং কিন্তুর কথা। এর অর্থ হলো যৌথ বিবৃতিতে পরিষ্কারভাবে বলা হয়নি নির্বাচন আদৌ আগানো হবে কিনা, মানে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটির উপর এখনো শর্ত প্রযোজ্য। তবে বিএনপি বলছে তারা এই বৈঠকে সন্তুষ্ট, কিন্তু এই বৈঠক থেকে কিছু প্রশ্ন উঠে এসেছে। প্রশ্ন হলো 1.5 ঘন্টার একান্ত বৈঠকে নির্বাচন কখন হবে সেটি শুধু আলোচনা হয়নি, তাহলে বাকি ইস্যুগুলো কি? শুধু একটি ব্যক্তিগত পুরস্কার নেওয়া আর এখনো শর্তযুক্ত নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে 5.5 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করা হলো কেন? সবচেয়ে অবাক করা বিষয় হলো যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ যে বিএনপি গলা ফাটালো, তার সাথে একই টেবিলে বসে ব্রিফিং করলো কেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক
দর্শক, ব্যয়বহুল একটি সরকারি সফরে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার থেকে কিছু পাওয়া না গেলেও নির্বাচন নিয়ে যে বিরোধ ছিল সেটি নতুন ডাইমেনশন পাওয়া গেছে। তথ্য প্রযুক্তির এই যুগে এর জন্য রাষ্ট্রের 5.5 কোটি টাকা খরচ করার কোনো দরকার ছিল কিনা সে প্রশ্ন না তুলেও বলা যায় তারেক রহমানের সাথে বৈঠক করতে ডক্টর ইউনূস লন্ডনে গিয়েছিলেন। তবে 1.5 ঘন্টার ওই বৈঠকে এপ্রিল বা ফেব্রুয়ারিতে নির্বাচন, শুধু তা নিয়ে যে আলোচনা হয়নি সেটা বলাই বাহুল্য। ডক্টর ইউনূসের সরকারের গত 10 মাসের প্রশাসনিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সফলতা নেই বললেই চলে, যার কারণে তার ও তার সরকারের দরকার এখন এক্সিট প্ল্যান। যে কারণে এই বৈঠকে আরো কি কি নিয়ে আলোচনা হয়েছে সেগুলোতে সমঝোতা ও মতপার্থক্যের বিষয়গুলো আপাতত জানা গেল না। সরকার সামনের দিনগুলোতে কি করছে আর তাতে বোঝা যাবে বিএনপির প্রতিক্রিয়া। অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডনে যাওয়ার পর থেকে তার এই সফর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নানা ইস্যুতে। তার দপ্তর থেকে একে সরকারি সফর বলে দাবি করা হয়েছিল, কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর ইউনূসের সাক্ষাতের নিমন্ত্রণে কোনো তোয়াক্কা না করায় প্রশ্নের মুখে পড়ে যায় তার এই সফর। ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক আমন্ত্রণ জানিয়েছিলেন ডক্টর ইউনূসকে। সে আমন্ত্রণ অবশ্য গ্রহণ করেননি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। এর মধ্যে চাথাম হাউজের অধিবেশনে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো বেশ কিছু সংবেদনশীল প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাকে, যেগুলো সরাসরি কোনো উত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। এমনকি ওই অধিবেশনে দেশের ভোটারদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বলেছেন, সকল প্রস্তুতি শেষ করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। দর্শক, এখানে এখনো যদি এবং কিন্তু বা শর্ত জুড়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের পক্ষ থেকে। সংস্কার ও বিচার এবং সব প্রস্তুতি শেষ করার কথা বলা হয়েছে নির্বাচনের আগে। তবে বিএনপি একটি সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন নির্বাচনের জন্য প্রস্তাব করা হয়েছে। ব্রিফিং এ এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন পুনর্গঠন সহ যেসব দাবি তোলা হয়েছে সেগুলো সম্পর্কে সাংবাদিকরা জানতে চান। তবে এসব বিষয় নিয়ে কোনো উত্তর দেওয়া হয়নি। খলিলুর রহমান আশা প্রকাশ করেন নির্বাচন কমিশন শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তিনি দাবি করেন সরকার সবাইকে নিয়ে নির্বাচনটা করতে চায়। এদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, সরকার যে বিএনপির পক্ষে কাজ করছে সেটি এই বৈঠকে ফুটে উঠেছে। তবে এই বৈঠক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তা দেয় সেটি হলো জুলাই আন্দোলনের পর যা যা ঘটেছে তার ইন্ডেমনিটির বিনিময়ে ডক্টর ইউনূস ও তার টিম এখন ক্ষমতা হস্তান্তরের দিকে আগাচ্ছে। কারণ গত 10 মাস দেশকে অনেক মাশুল দিতে হয়েছে। এনসিপির পক্ষ থেকে বৈঠকের পর যে প্রতিক্রিয়া জানানো হয়েছে সেটি যদি সত্যি হয় তাহলে মাশুল হয়তো সামনে আরো দিতে হবে। লন্ডনে বহুল আলোচিত ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক সম্পন্ন হয়েছে, এখন ফলাফল বিশ্লেষণ চলছে। এক কথায় যদি বলি, ইউনূস তারেক বৈঠক ব্যর্থ হয়েছে, সফল হয়নি। চারদিকে নিউজ ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ইউনূস তারেক বৈঠক সফল, সমঝোতা হয়ে গিয়েছে। আসলে কার্যকর কোনো সমাধান হয়নি, অনিশ্চয়তা কাটেনি, বরং অনিশ্চয়তা রয়েই গিয়েছে। গণমাধ্যম খবর ছড়িয়েছে, যৌথ বিবৃতিও আসছে, আমরা সেটা আলাদা বিশ্লেষণ করব, যে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন। আসলে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, জনগণ মানবে না। দর্শক, এই বৈঠকে কয়েকটা অতি গুরুত্বপূর্ণ দিক। এই বৈঠক কেন ব্যর্থ আমি একবার পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে দেখাবো যে এই বৈঠক ব্যর্থ। দেখেন, এই ব্যর্থতার পার্সপেক্টিভটা কি? ব্যর্থতাটার পার্সপেক্টিভ হচ্ছে বিএনপি। ইউনূসের এখানে ব্যর্থতা, পরাজয়, সফলতার কিছু নেই। বিএনপি তাদের প্রত্যাশা মাফিক কিছু করতে পেরেছে কিনা, নেগোসিয়েশনে তারেক রহমান সফল হয়েছে কিনা, এটা হচ্ছে সফলতা ব্যর্থতার মানদণ্ড। এই মানদণ্ডে বললে এই বৈঠক ব্যর্থ, কারণ বিএনপি যেটা চেয়েছে সেটা আদৌ হবে না বা হয়নি। দর্শক, আমার দেশ এভাবে রিপোর্ট করেছে, বৈঠক শেষ হওয়ার সাথে সাথে রোজার আগে সংসদ নির্বাচন, ইউনূস তারেক বৈঠক সিদ্ধান্ত। আচ্ছা, প্রথমেই এই প্রশ্নটা আমরা একটু বিশ্লেষণ করি। বাংলাদেশে ইউনূস এবং তারেক এই দুইজন হচ্ছে বাংলাদেশের রাজা, আর সব রাজনৈতিক দল, সব অ্যাক্টরস তারা হচ্ছে ধৈঞ্চা।
নির্বাচন কখন হবে এপ্রিলে বলে আবার পেছাবে তারেক রহমানের কথায়, মানে এইভাবে কোনো সিদ্ধান্ত, এটা কি কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া? না, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে এর ব্যর্থতা নিহিত। আচ্ছা, বাংলাদেশের নির্বাচন এপ্রিলে হবে না কখন হবে, এটা তো ইউনূস তারেক বৈঠকে ঠিক হওয়ার কথা না। আর ইউনূস তারেক বৈঠকে কোনো একটা সমঝোতা হলেও আনুষ্ঠানিক ঘোষণাটা এভাবে আসার কথা না, এটা অন্য কোথাও বা অন্য কোনো ওয়েতে আসবে, বা আবার একটা ভাষণ দিয়ে প্রফেসর ইউনূস বলবেন, অথবা তারেক রহমানের প্রস্তাব অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন, তারপরে একটা ফাইনাল সিদ্ধান্ত সরকার জানাবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ইউনূস তারেক বৈঠক থেকে রোজার আগে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা, এটা গ্রহণযোগ্যই হবে না, এটা কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া না। মনে হয় যেন একজন প্রাইম মিনিস্টার, একজন প্রেসিডেন্ট দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে, আর একজন নির্বাচন কমিশনার পাশে আছে আমির খসরু, আর যারা আছে তারা অন্যান্য কমিশনার, তারা সিদ্ধান্ত নিয়েছে। না, এটা কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া না। আমি বিশ্বাস করি না। কিয়ার স্টারমার খাইয়া লাইব, তোমার জীবনে খাইয়া লাইব। এবিটির কথা শুনছ, কুটচালে বেরিয়াইতের বুদ্ধিত পড়ছ, জীবনে শেষ হয়ে যাব, ক্যারিয়ার শেষ হয়ে যাবে তোমার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদটা ডক্টর ইউনূসের লগে গেছো পাঙ্গানিতা। এবিটি কইছে যে খবরদার আপনি কিন্তু দেখা করেন না, টেহাটি নিয়ে গিয়ে আমরা দেশের থেকে। কারণ এবিটি তো ব্রিটিশ নাগরিক। কথা বলছি টিউলিপ সিদ্দিকির কুটচাল এবং বেকায়দায় পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নামক একটা প্রতিবেদন নিয়ে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ চেয়েছিলেন টিউলিপ, এবং এটা ছিল খুবই রাজনৈতিক একটা বড় ধরনের চাল। কারণ তিনি ব্রিটিশ নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিকই না, এবং সেখানকার এমপি। আর যেই প্রধানমন্ত্রী স্টার কিয়ারবার, তার খুবই কাছের লোক হচ্ছেন টিউলিপ সিদ্দিকি, এবং যথেষ্ট আস্থাভাজন। কিন্তু টিউলিপ যখন পদত্যাগ করছিলেন, কিয়ার স্টারমার কিন্তু তাকে বলছিল যে আপনার জন্য রাস্তা খোলা আছে, আপনি আবারও আসবেন। তো সেই টিউলিপকে, কাছের এত মানুষকে, একজন যাকে ডক্টর ইউনূস সাক্ষাৎ দিতে চায় না, হালকা নিবে? দর্শক, আমাদের এই প্রতিবেদনটাতে আমরা দৈনিক ইনকিলাবের একটা প্রতিবেদন যেটা আসছে, যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি নাকি তার রাজনৈতিক কুটচালের মাধ্যমে ডক্টর ইউনূস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যকার যে বৈঠক, সেটা ঠেকাইতে সক্ষম হচ্ছেন। বিভিন্ন মহলে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ছে। রাজনৈতিক বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, মানে ডক্টর ইউনূস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসরদের অর্থ পাচার সহ তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানান অভিযোগের প্রমাণ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরত। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে আসার আগে তার সাথে দেখা করতে টিউলিপ যে পত্র দিয়েছেন তার বিষয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন, এবং তার সাথে দেখা করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনাগ্রহের কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে টিউলিপ জানা, যে দেখেন আমি ওনারে বললাম যে আপনি আসেন, আমার সাথে বসেন। এমনকি টিউলিপ কিন্তু কিছু অভিযোগ করছে যে দুদককে উনি মেইল করতেছে, দুদক রিপ্লাই করতেছে না, এবং কি তার আইনজীবীরা এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে। সো এখানে অনেকটা গোছালো অবস্থানে ছিল টিউলিপ সিদ্দিকি, নিজেকে, নিজের জায়গাটাকে পরিষ্কার করার জন্য। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রশংসা করছেন, এগুলা কিন্তু বিদেশিরা একভাবে নেয়। বাংলাদেশে তোমার অন্তরে কি, তোমার চেহারা দেখে তো বোঝা যায় এত ভালো ভালো না, কিন্তু বিদেশিরা দেখবেন খুব প্রশংসা করে, আমার চেহারা ছবি ভালো না, কিন্তু কোরিয়াতে দেখতে বলে ওয়াহ মসজিদটা, মানে ওয়াহ অনেক সুন্দর। চিন্তা করছেন নি কি মুলাফাম মারে, তো বিদেশিরা মারে। ডক্টর ইউনূসকে দেওয়া যে চিঠিটা টিউলিপ সিদ্দিকির, এটা আপনার কূটনৈতিক ভাবে খুবই গোছালো একটা চিঠি, যে আমি আমাকে ডিফেন্ড করতে চাই, আপনার সাথে বসতে চাই, আপনার দেশ থেকে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি এটাকে কাউন্ট করতে, মানে ডিফেন্ড করতে চাই, এমন জায়গায় চিঠি পাঠান যেখানে আমি নাই। তো এই টোটাল জিনিসটা আপনার যে জায়গায় নিয়ে গেছে, যে কিয়ার স্টারমার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকটা ঠেকাতে সক্ষম হয়েছে। এই বৈঠককে রহিত করার মতন ক্ষমতা রাখছেন, ভাবা যায়। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি বলছিল পুরো রিপোর্ট থেকে, টিউলিপকে না বলাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ভুল নাকি? দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।